বন্ধ দরজাটার ভিতরে রয়েছে দ্বৈপায়নের ভাগ্য বদলাবার কারিগররা। কয়েক মিনিট কি ঘণ্টা, তা পেরোলে দ্বৈপায়ন আর থাকবে না শুধু এক অনিশ্চিত জীবনের মালিক। রোজকার লড়াই, চোখের তৃষ্ণা, পেটের চাহিদা, শান্তির ঘুম, স্বস্তির সময় যাপন বুঝি আর এই 10 ফুট দূরত্বের দরজাটার খোলার অপেক্ষায়। দেশের এই মুহূর্তে টপ ক্লাস আইটি কোম্পানি। এই কলেজে ওরা ক্যাম্পাসিংয়ে আসে প্রতি বছর। ওদের একটা বিজনেস কন্ট্যাক্ট আছে, তাই না এত খরচ করে এখানে অ্যাডমিশন। একটা চান্স, খুব কম লোকের কপালে থাকে একটা ভাগ্য ফেরাবার সুযোগ বা অপরচুনিটি নামক দুয়ার, যা খুললে বন্ধ হতে পারে অন্য সমস্ত ভাগ্যে সিল মারার অ্যাডিসিভ। দৈপানের বাবা মিস করেছিল সেই অপরচুনিটি। জীবন তাকে আর সেকেন্ড চান্স দেয়নি। সমৃদ্ধ চৌধুরী, জীবন তাকে কি সমৃদ্ধি ফিরিয়ে পাওয়ার সুযোগ দিয়েছিল? একটা ভুল করেছ কি তুমি? কাত হয়ে যখন হাত পা ছুড়বে, তখন হাত বাড়াবে না তোমায় তোলার জন্য, বরং হাত বাড়াবে মাংস খুবলানোর জন্য। দরজাটা খুলেছে, চুনমুখে বেরিয়ে আসছে শুভ্রাংশু। ফাইনালে ওর স্কোর ভালো, কিন্তু মুখ এত কালো কেন? মুখাভিনয় নয় তো? আজকাল কেউ সত্যি প্রকাশ করে না, পাছে তুমি সজাগ হয়ে পড়ো। বেঞ্চ ছেড়ে উঠে ওর দিকে এগোলো দ্বৈপায়ন। জিজ্ঞেস করল, হোয়াটসঅ্যাপ ব্রো, হাউ ওয়াজ ইট? ভেরি টাফ ব্রো, মনে হচ্ছে আই মিসড ইট। হবে না। শুভ্রাংশু চলে গেল। ঢুকতে দেখছে পরের ক্যান্ডিডেটকে। কল এসেছে ভেঙ্কটেশের। গলার টাইটা চেপে স্মার্টনেসে ঢুকলো দরজা ঠেলে। নিঃশ্বাস ফেলে ওর জায়গায় ফিরে এলো দ্বৈপায়ন। ঘড়িতে 11টা 11। কি অদ্ভুত, আজ 11 তারিখও। সেদিনটাও ছিল 11 তারিখ, নভেম্বরের রাত। সমৃদ্ধ চৌধুরী একটা ভুল কাগজে সই করে তার সর্বস্ব খোয়ালেন। পৈতৃক সম্পত্তি নিয়ে লোকটা তো ভালোই চালাচ্ছিল। ঝিনুখাটি গ্রামের অত জমি, পুকুরে মাছ, নিজেদের ওই প্রাসাদের জমি, কত কিনা ছিল। চাষের ধান আর আলু। ব্যবসা খারাপ ছিল না, কিন্তু ভদ্রলোক যোদ্ধার থেকে শিল্পপতি হতে চাইল। কোথাও যেন ওর মনে হচ্ছিল ও ঠিক ওর পছন্দের লেভেলে উঠতে পারছে না। তাই তার এক হঠাৎ পরিচিত হওয়া বন্ধুর সঙ্গে ঠিক করলো কলকাতায় চিনির কল খুলবে। তাতে নাকি খুব লাভ। একর একর জমি বন্ধক দিয়ে টাকা তুলে দিল বন্ধুর হাতে। আর সেই বন্ধুর হাত রাতের অন্ধকারের মতন অন্ধকার করে দিয়ে, ভয়ানক করে দিয়ে গেল ওদের তিনটে জীবন। জমি গেল মহাজনের হাতে। কাগজ ছিল নকল। তার পিছনে কোর্ট কেস করতে হাতছাড়া হলো পুকুরগুলো। শেষে যখন ভিটে ছাড়া হওয়ার দশা, তখন মা বাড়িখানা বিক্রি করে বাবাকে এসব থেকে বিরত থাকতে বলে চলে এলেন হাওড়া। যদিও সমৃদ্ধ এতে পুরোপুরি রাজি হতে চাননি। তার তখন রক্ত গরম, মস্তিষ্ক চেঁচিয়ে বলছে, ওই কালপিট যোগু দস্তিদারকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়ব। দৈপায়নের মা মহুয়া বলেছে, তাতে কি আমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে? নিশ্চয় হবে। এত টাকা সম্পত্তি আমি কার জন্য করতে চাইছি? ওর হক ওকে পাই, তবে আমি দম নেব। থাক, কাউকে কিছু পাওয়ানোর তুমি বা আমি কি? দীপু আমার নিজের ভাগ্য নিজে করবে। তা বলে আমি তোমায় তোমার ভুলগুলো বারবার করতে দিতে পারি না। মহুয়া, আমি চুপ করে বসে থেকে নিয়তি ভেবে ভুলে যাও গো। যতটুকু সম্বল আছে তাও যদি খুইয়ে দিই, তবে জীবন চলবে কি করে? দ্বৈপায়ন তখন কতটুকু আর 10 কি 12, কিছু বুঝতো আর অনেক কিছুই বুঝতো না। তবে ওইটুকু বয়সে এইটুকু বুঝে গিয়েছিল যে ওরা গরিব হয়ে গেছে। এখন আর কথায় কথায় এটা ওটার বায়না করা যাবে না। জলখাবারে লুচি, চাউমিন, চকলেট, কেক নয়, মুড়ি দিয়ে পেট চালাতে হবে। গ্রামের দিকে থাকলেও অবস্থা ভালো হওয়ায় এসব খাবার থেকে সে বঞ্চিত থাকিনি কখনো। কিন্তু অবস্থা গেছে, তাই রোজ স্কুলের টিফিনে একঘেয়ে রুটি আর চিনি, কখনো আচার রুটি। বাড়ি ফিরে ভাত ডাল, একটা নিরামিষ তরকারি, কখনো সোয়াবিন, কখনো পাঁপড়ের ডালনা, কখনো আলু পেঁপে বড়ার তরকারি। মাছ মাংস মাসে 2 দিন। সন্ধ্যের টিফিনে শুধু মুড়ি। ছোট্ট ছেলেটার মসৃণ জীবনে একটা পাহাড়ের চাই পড়ে এবড়ো খেবড়ো করে দিয়ে গেল। খেতে বসে এক একদিন চোখে জল আসতো। বায়না করে কেঁদেওছে মায়ের কাছে। বলছে, তুমি কেন আমায় পানিশ করো? কি করেছি আমি? এমন খাবার কেউ খায়? ছি, পচা। মহুয়া ছেলেকে বুকে চেপে ধরে বলেছেন, তুমি একদিন রাজা হবে কিনা, তাই এটুকু কষ্ট করতে শিখতে হয়। সবাই করে, নইলে যারা কষ্টে আছে তাদের দুঃখ কি করে বুঝবে? ফুপিয়ে দৈপায়ন বলেছে, কেউ করে না। তুমি মিথ্যে বলছো, তুমি দুষ্টু, তুমি আমায় ইচ্ছে করে কষ্ট দাও। মাকে ঠেলা মেরে ছুটে পালিয়েছে এভাবে সে। হাওড়ার বাড়ির প্রতিবেশীর বাচ্চা ছেলেটা যখন জন্মদিনে পাওয়া রিমোট কার নিয়ে খেলা করে, ইচ্ছে করে দৈপায়নকে দেখিয়ে দেখিয়ে সে গাড়ির মাহাত্ম্যে তৃপ্ত ও গর্বিত হয়, তখন দৈপায়নের একটা জেদ চড়ে
অবিকল ওই রকমই একটা গাড়ি পাওয়ার। জানে মা কড়া মানুষ, তাই সেখানে বায়না বৃথা। তাই জেদ যায় বাবার টেবিলে। সমৃদ্ধ তখন খবরের কাগজে লটারি টিকিটের রেজাল্ট মেলাতে ব্যস্ত। দৈপায়ন ঘ্যান ঘ্যান করে বলে, বাবাই দাও গোগুর মতন রিমোট কার। ও বাবাই। সমৃদ্ধ ছেলেকে কোলে টেনে বলেন, যেদিন লটারিতে 1 লাখ পাবো সেদিন শিওর দেব। কবে পাবে বাবাই 1 লাখ? একবার উইকলি ডিয়ার কেটেছি, নিশ্চয়ই কিছু একটা পাবো। এটা হলো না, নে তুই এটা নিয়ে খেল। হেরে যাওয়া লটারির টিকিট দৈপায়নকে খেলতে দিত সমৃদ্ধ। দৈপায়ন অপেক্ষায় থাকতো বাবার লাখ টাকা জেতার। এখানে চাকরি হলে লাইফটা একরকম সেট। কি বলিস পার্টনার? কাঁধের স্পর্শে দৈপায়ন ফিরে তাকায়। ওদের ব্যাচের অনিরুদ্ধ লাইনে ও আছে, তবে খুব কম ক্যান্ডিডেটই এই ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছে। অনিরুদ্ধ স্টুডিয়াস, ওর চান্স ভালো। দৈপায়ন বলল, তোর বাবা তো খুব ভালো পজিশন আছে আইটির বড় ইন্ডাস্ট্রিতে, তোর তো সেখানেও হয়ে যাবে। কিন্তু এটা আমার কাছে হয়তো একটা ওয়্যার। দূর, ওসব কিছু না। তুই ব্রাইট একটা ছেলে, তোর কাছে এসে কোম্পানিগুলো বলবে জাহাপনা তো সে গ্রেট হো, তবু কবুল করো। কথাটা বলে অনিরুদ্ধ ছেলে মানুষের মতন হাসছে। নিজেকে মনে হয় রাজু হিরানি ভাবছে। কিন্তু এরকম একটানা হাসি ওকে কতগুলো কুৎসিত বিকৃতি হাসির কথা মনে করায়। মাথা ঝনঝন করে, আবার চোখে জল আনা কিছু স্বপ্নমাখা পরিতৃপ্তির হাসি। পরপর অনেকগুলো হাসি। ওই যে মা হাসছিল কেমন, চোখে জল ছিল। রেনু আন্টি বারান্দায় দাঁড়িয়ে ভেজা চুলে গামছা বাঁধছেন। বলছেন, মহুয়া বৌদি, দীপু স্কুলে ফার্স্ট হয়েছে, ছেলে তো অঙ্কে সেরা। তোমায় বুঝি ওই স্কুলের ম্যাথসের আন্টি বলেছে? গ্রিল ধরে উদ্বেগ চোখে মহুয়া চেয়ে। হ্যাঁ, ললিতা মিস বলেছিল রেনু, তোমার পাড়ার দৈপায়ন একদিন শাইন করবে। ছেলেটার খুব মেধা, অঙ্ক দেখেই উত্তর বলে দেয়। আমি বলি, আমি পড়াই বাংলা, তাতে এটুকু বুঝেছি দৈপায়ন ছেলে একদম আলাদা। আর এই আলাদা আলাদা ভাব হাসি ছুটিয়েছিল একদলের। হোস্টেলের হ্যারাসমেন্ট, দিনের পর দিন নানাভাবে নিরুৎসাহিত হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিত জীবন। বাড়িতে বলে বাড়ির লোক ভয় পাবে, হয়তো আর কলেজেই পাঠাবে না, তাই চুপচাপ সহ্য করা। কৈশোর হুকুম দিচ্ছে শক্ত হও, অমন নেকপশু হলে কেন চলবে? লড়তে নেমে পিছিয়ে গেলে খেলা জমবে কেন? কিন্তু শরীরের লড়াই আর মাথার লড়াই যে এক নয়, বড় কঠিন কাজ। কঠিন কাজ ট্রাকচ্যুত লাইফ ট্রাকে আনা। মা বাবার আগের অবস্থা ফিরিয়ে আনতে না পারুক, একটা মধ্যবিত্ত জীবন যে ভীষণভাবে দরকার, তা বুঝে মহুয়া গায়ের সব গয়না বেচে ছেলেকে ভর্তি করেছিল এই নামী প্রতিষ্ঠানে। কিন্তু এই চ্যালেঞ্জ রুমমেট জুটল অয়ন দস্তিদার, বাদল দস্তিদারের ছেলে, আর জগন্নাথ দস্তিদারের একমাত্র পৌত্র। বাদল দস্তিদারের বিশাল বড় বিয়ার বার, রাজ্যে 4টে হোটেল। জগন্নাথ দস্তিদারের রাজনৈতিক যোগ আছে, মফস্বলের চটকল রয়েছে। সুতরাং অয়নের কাউকে ভয় পাওয়ার, কাউকে সমীহ করার প্রয়োজন বা অভ্যেস কিছুই নেই। নেই ভবিষ্যতের ভাবনা, আছে শুধু সময় ব্যয় করা এক এক অভিনব প্রক্রিয়া। সেখানে মুখ গুজে বই নিয়ে বসে থাকে কে এই ছেলেটা, যার ভাগ্যে অয়নের সান্নিধ্যে থাকা সত্ত্বেও সে নিজের প্রচেষ্টায় কিছু করতে চায়, দাবিদারি না করে আত্মনির্ভরতা। অয়ন বলতো, চিল ব্রো, লাইফকে এত সিরিয়াসলি নিয়ে লাভ আছে, কমেন্ট জয়েন আস। কোনো উত্তর দিত না দৈপায়ন। অয়ন ঘরের দেওয়ালে নগ্নিকাদের পোস্টারে ভরিয়ে চোখে তাদের শরীরের উত্তাপ নিত। বলতো, মুভি দেখবি? এরা মুভিতে মুভমেন্ট করে। খিক খিক হাসত অয়ন। দৈপায়ন উত্তরে বলতো, আই লাইক টু ওয়াচ আর্ট মুভিস, লাইক আগন্তুক, একদিন প্রতিদিন। সরি, আমি কোনোদিন এইসব মুভির ব্যাপারে শুনিনি। এক্সপেক্টেড। হেই দৈপায়ন, নিজেকে অত ইন্টেলেকচুয়াল ভাববার কিছু নেই, বুঝলি? তুই ঠিকঠাক একটা মার তো, নাকি আন্দার গলতি হে কই? তারপর হাসি। ওর হাসিতে হোস্টেলের রুমের দেওয়ালগুলো যেন বিরক্ত হয়ে উঠত। এতেও কি ক্ষান্ত হয়েছিল অয়ন? হারতে শেখেনি সে, না শুনতে অভ্যস্ত নয়। কেউ বাগে আসবে না এমন অভিজ্ঞতা তার নেই। তাই হোস্টেল রুম হয়ে গেলেও মজলিসখানা। জোরে জোরে চলছে হিন্দি গান, বিয়ার, সিগারেট, গাঁজা, রাতভর হুল্লোড়। কি করে পড়বে দৈপায়ন? 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটল হোস্টেল চত্বরের গাছতলায়। তারপর হোস্টেল সুপারের কাছে নিষ্ফল আবেদন। কোনো অ্যাকশন নেওয়া হলো না। কিন্তু ভাগ্য বোধহয় মেঘলা আকাশে এক ফাঁকে সূর্যের উঁকি মারার মতনই সদয় হলো। গাছতলায় ওকে বসে থাকতে দেখলেন ওদের কলেজের একজন প্রফেসর। প্রতিষ্ঠানটি বেসরকারি, তাই খবর গেল বোর্ডরাদের কানে। সুপার সাসপেন্ড হলো, আর হোস্টেল থেকে বের করে দেওয়া হলো অয়নকে।
এতে সাপের লেজে পা পড়ল। কলেজের একজন স্যার অয়নকে ডেকে বললেন, তোর কি টাকার অভাব যে হোস্টেলে উঠেছিস? চাইলে একটা ফ্ল্যাট কিনেও তো থাকতে পারিস, সেখানে যেভাবে থাকার ইচ্ছে থাকবি। তোর বাড়ি তো কেদুয়া, কলকাতায় কেউ থাকে না? অয়ন ফিচেল হেসেছিল, ওর গাঁজা খাওয়া কালো ঠোঁট আর বাদামি ছোপ পড়া দাঁতে। বলেছিল, সে মজা আর এ মজার তফাৎ আলাদা স্যার, পাওয়ার অভাবে খাটানো যায় না। তারপর কলার উল্টে বেরিয়ে গিয়েছিল ক্লাসরুম থেকে। কলেজ সন্তুষ্ট ছিল না অয়নকে নিয়ে, কিন্তু ওর পিছনের খুঁটি ওকে ছাড়তেও দিচ্ছিল না। ওরা টিটকিরি মারত, হাসতো ওকে দেখলেই। আরেকটা হাসির ছবি এখন মাথার ভিতর একটা বেয়াদব মশার মতন ঘুরপাক খাচ্ছে। সার সার ছেলে মেয়ে ওকে ঘিরে হাসছে, সবাই হাসছে। দৈপায়ন একা দাঁড়িয়ে, হাত ও পায়ের পাতা ঠান্ডা, গলা শুকনো, নিজেকে বিশ্বের সেরা অভাগা মনে হচ্ছে। সেদিন কি খুব গরম পড়েছিল? না, কোনো কাজ বোধ করছিল না। এই এই জাস্ট ওয়েট ইউ বাস্টার্ড! মাথা জ্বলে গিয়েছিল বাস্টার্ড গালটায়। ঘুরে দাঁড়িয়েছে দৈপায়ন। কলেজ করিডর, ও দাঁড়িয়ে ক্লাসরুমের দরজার ঠিক বাইরে। অয়ন এগিয়ে আসছে, সঙ্গে একটা মেয়ে, রোগা লম্বা ফর্সা। এক ঝলকে ওকে মডেলদের মতনই দেখায়। ওর ব্যাগ সার্চ করো, পেয়ে যাবে, ওর ব্যাগে আছে তোমার মোবাইল। দৈপায়ন হতবম্ব। ওর কাঁধ থেকে হ্যাচকা টানে ব্যাগটা নামিয়ে ফাইলপত্র ঘেটে একটা বড় সাইজের মোবাইল বের করল অয়নের এক সাগরেদ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না দৈপায়ন। কি করে সম্ভব? ওর মোবাইল আছে, কিন্তু এত দামি আইফোন নয়। এ কোথা থেকে এলো? মেয়েটি লাফিয়ে উঠল, এই তো, এটা আমার ফোন। দেন গো অ্যান্ড কমপ্লেন অ্যাগেনস্ট হিম। দৈপায়ন বলল, অসম্ভব, আমি আমি এ ফোন নিইনি, আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। কেন, কি লাভ তোকে ফাঁসিয়ে, শালা 2 টাকার ভিকিরি? দৈপায়নের সাপোর্টে কেউ এগিয়ে এলো না, বলল না দুটো কথা। দৈপায়ন চোখের সামনে ভবিষ্যৎ ধূলিসাৎ হতে দেখছিল। মেয়েটির কি মনে হলো কে জানে। নিজের মোবাইল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতেও বলল, আমি জাস্ট অ্যাডমিশন নিয়েছি, এখন এসব কমপ্লেনে যেতে চাই না। বাট ইউ শুড স্টপ ইউরসেলফ ফ্রম ডুইং দিস চিপ থিংস। একজন ইঞ্জিনিয়ারের এই মেন্টালিটি হলে সে কি করবে ফিউচারে? চুরি? কান্ট ইমাজিন। ডিজায়ার থাকলে তা ফুলফিল করার অ্যাবিলিটি আর্ন করতে হয়। চুরি করে লোকের সম্পত্তি কাওয়ার্ডরা হাতায়। পয়েন্টে ঠেলে ছন্দ তুলে মেয়েটি চলে যায় দুলকি চালে। দাঁড়িয়ে থাকা দৈপায়নকে ঘিরে হাসতে থাকে বাকি ছেলেরা, অন্য মেয়েরা। অয়ন চোখ মেরে আঙুলের ভঙ্গিমায় কুরুচি প্রদর্শন করে তার সৃজিত নাটকের পর্দা ফেলে দেয়, চলে যায় পিঠ ফিরিয়ে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দৈপায়ন, মাথা শিরা দপদপ করে। মনে পড়ে ক্লাসে ব্যাগ রেখে ও বাথরুমে গিয়েছিল, তখনই নিশ্চয়ই হয়েছে এই ঘটনা। দৈপায়ন চৌধুরী! বুক ধক করে উঠল, একটা কম্পন ছড়িয়ে যাচ্ছে শরীরে। বেঞ্চ ছেড়ে উঠল দৈপায়ন, টাই ঠিক করে নিল। মিস্টার দৈপায়ন, you have scored very good marks in every semester. Now tell us why you want to be an electrical engineer. বন্ধ দরজা খুলতে টেবিলের উপরে বসে সুটেড বুটেড 3 জন ভদ্রলোক, রাশভারী চেহারা, চোখে তীক্ষ্ণতা, ব্যবহার সাবলীল। কেন ইঞ্জিনিয়ার হতে চাইছে দৈপায়ন? সহজ উত্তর কি? পরিবারের হারিয়ে যাওয়া জৌলুস ফেরানো, 4 বেলার সুখাদ্য, আত্মীয় সমাজে বুক ফুলিয়ে দাঁড়ানো, বাবার আত্মবিশ্বাসবিহীন রোগে জর্জর শরীরটাকে ঝাঁকিয়ে ধরে বলা, বাবাই, তুমি আর একলা নও, আমি আছি। আমি আশ্বাস দেওয়ার জায়গায় পৌঁছতে পেরেছি। মায়ের পিঠে হাত রেখে বলবে, তোমার ছেলে সত্যি আলাদা মা। যাও মামা বাড়িতে গিয়ে বলো আর সাহায্যের দরকার পড়বে না গো বৌদি, তোমার ভাগ্নে এখন রোজগার করছে। মনে পড়ে যাচ্ছে কলেজ ক্যান্টিনের ঘুগনি রুটি খাওয়ার দিনটা। খিদে পেটের নাড়ি ভুড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। গোগ্রাসে খাচ্ছে দৈপায়ন। পড়ার চাপ, প্রজেক্টে এত ব্যস্ত যে না কামিয়েছে গালের দাড়ি, আর না কাচা হয় তার শার্ট। হঠাৎ চোখ গিয়ে পড়ল দুটো টেবিল সামনে বসে সেই দিনের ফোন বিষয়ে লেকচার দেওয়া মেয়েটি। কি দেখছে ও একভাবে? চোরেরা খায় কিভাবে? চোরেদের খিদে কি বেশি পায়? এসব। হাত থেমে গিয়েছিল দৈপায়নের। মেয়েটি নিজেই উঠে এলো, বলল, মে আই? উত্তর দেয়নি দৈপায়ন। ও বলল, হাই, আমি সায়ন, তুমি আমার মোবাইল নাওনি। জিজ্ঞেস করছো? ওর দিকে এক ঝলক চেয়ে দৈপায়ন প্রশ্ন করেছে। হুম, আমি শিওর। কি করে? তোমায় নোটিস করেছি, তুমি কারোর সঙ্গে খুব একটা মেশো না। প্রফেসর আর দরকারে কয়েকজন কলেজ মেটদের সঙ্গে কথা বলো। তোমার পারফরমেন্স অসাধারণ, তুমি মোবাইল চুরি করতে পারো না। একটা নিঃশ্বাস ফেলে দৈপায়ন উঠে পড়েছিল। মেয়েটি বলেছিল, দেখি আমার নামটা বলতে পারো কিনা, বলো দেখি। ওর দিকে ফিরে দৈপায়ন বলেছিল, শাওন। ব্রিলিয়ান্ট, হ্যাঁ। সে এসেছিল ঝকঝকে দাঁতে,
সো মিস্টার দ্বৈপায়ন, কি বলবেন? কেন ইঞ্জিনিয়ার হতে চাইছেন? প্রশ্নটা দ্বিতীয়বার করলেন মাঝের স্থূল ভদ্রলোক। নিজেকে ঠেলে ঠুলে বাইরে আনতে সচেষ্ট হল দ্বৈপায়ন। গলা ছেড়ে বলল, ইটস মাই প্যাশন স্যার। টাকা রোজগার নয়, কাজটা ভালোবেসে করতে চাই। থামল দ্বৈপায়ন। এরকমই উত্তর দেওয়া নিয়ম। টাকা রোজগারের জন্য এই পেশায় এসেছে শুনলে কোম্পানি বরখাস্ত করবে। দ্বৈপায়ন একটা নিঃশ্বাস টেনে বলল, স্যার, ব্যাপারটা হচ্ছে অ্যারেঞ্জড ম্যারেজের মতন। ইন্টারভিউ কর্তারা একে অপরের দিকে আশ্চর্য দৃষ্টিতে চাইলেন। দ্বৈপায়ন বলল, বাড়ির সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সবার মিলিত আশায় আমার স্বপ্ন তৈরি হয় স্যার। যেমন সমাজের লোকজন একটি ছেলে আর একটি মেয়ের সাক্ষাৎ করায়, এও সেরকম। এরপর তারা একসঙ্গে থাকতে থাকতে যেমন একে অপরের প্রেমে পড়ে যায়, আমারও ঠিক তাই। চারপাশে চাপে ইঞ্জিনিয়ারিং চুজ করলেও এখন আমি এর প্রেমে পড়ে গেছি। বোর্ডাররা হাসলেন। একটি ডায়াগ্রাম ওর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেন প্রুভ হাউ লয়াল ইউ আর। একটি ডিজিটাল সার্কিট, তাতে কিছু ত্রুটি আছে। কিছুটা সময় নিয়ে তা ঠিকঠাক করে ডায়াগ্রাম ফিরিয়ে দিল দ্বৈপায়ন। ওদের মধ্যে কর্নারে কালো চেহারার মোটাসোটা ভদ্রলোক বললেন, লাভার বয়, আই থিঙ্ক উই উইল গো আ লং ওয়ে টুগেদার। অ্যাপয়েন্টমেন্ট লেটার ওকে মেলে পাঠিয়ে দেওয়া হবে। স্টার্টিং স্যালারি 50,000। এর আগেও দ্বৈপায়ন ইন্টার্নশিপে ভালো আয় করেছে। সেসব কোম্পানি থেকেও ওর জব অপরচুনিটি ছিল, কিন্তু এই কোম্পানি সব ক্যান্ডিডেটদের স্বপ্ন। বুকে একরাশ তৃপ্তি নিয়ে দরজা ঠেলে বাইরে আসতে দেখল দাঁড়িয়ে আছে শাওন। চোখাচোখি হতে দ্বৈপায়ন হাসল। সেদিনের পর থেকে তেমন কথা না হলেও চোখের হাসিটুকু হয়। শাওন এগিয়ে এসে হাত বাড়ালো, কংগ্রেস। কর্মরত দ্বৈপায়ন বলল, হাউ ডিড ইউ নো দ্যাট আই ওয়াজ সিলেক্টেড? ইউর ফেস। শাওন হাসছিল, আর তখনই একটা জোরালো থাবা এসে পড়ল ওর ঘাড়ে। টাল সামলাতে না পেরে মেঝে পড়ে গেল দ্বৈপায়ন। ওর পেটে বুকে ক্রমাগত লাথি মেরে যাচ্ছে একটা পাথর প্রমাণ চেহারার ছেলে। পাশে দাঁড়িয়ে বেলাগাম ভাবে হেসে চলেছে অয়ন। কোমরে বুটে লাথি মেরে ও বলল, কুত্তার বাচ্চা একটা! হেল্প, হেল্প, সিকিউরিটি! চেঁচালো শাওন। ওর কবজি টেনে অয়ন বলল, আমায় চিনিস না? আমি যোগু দস্তিদারের নাতি। তোকে কোথায় গায়েব করব কেউ বের করতে পারবে না। শাওন থরথর করে কাঁপছে, ঘেমে যাচ্ছে একেবারে। কিন্তু ওই যোগু দস্তিদার নামটা যেন অ্যাথলেটসদের নিষিদ্ধ ড্রাগের মতন উত্তেজকের কাজ করল। ঝিমিয়ে আসা শিথিল স্নায়ু বাড়িয়ে দিল স্নায়বীয় বার্তা পরিবাহক উপাদানের মাত্রা। লাথি মারতে থাকা ছেলেটির হাঁটুতে সজোরে এক লাথি মেরে দ্বৈপায়ন দুপায়ের ভরে এক লাফে উঠে দাঁড়ালো। তারপর ক্ষিপ্রতায় চেপে ধরল অয়নের কলার। ওর টুটি চেপে ধরে চিৎকার করে বলল, ইউ বাস্টার্ড! তুই তুই সেই চোরা যোগদস্তিদারের রক্ত, যার জন্য আমার ফ্যামিলি আজ এই দিন দেখছে। হাঁটুতে লাথি খাওয়া ছেলেটি পায়ের যন্ত্রণা নিয়ে লেংচে দ্বৈপায়নকে আক্রমণ করতে গেলে ওর পিঠে জোরালো ডান্ডা পড়ল সিকিউরিটির। চিৎকার শোরগোল টেনে এনেছে বাকি ছাত্রছাত্রীদের। কলেজে বৈঠক বসল। এখানে শাওনের বয়ানের বড় ভূমিকা ছিল। সিসিটিভি ফুটেজ, অয়নের পাস্ট রেকর্ড খারাপ। শাওনের স্কুলের এক বান্ধবী মিডিয়া সায়েন্স নিয়ে পড়ছে। ফোনে পুরো ব্যাপারটা ওকে বলে দিয়েছিল শাওন। ভেঙ্কটেশ ওই করিডর দিয়ে সে সময় পেরোচ্ছিল ওর কোনো কাজে। মোবাইলে পুরো ভিডিও রেকর্ড করেছিল ছেলেটা, তাই ফরওয়ার্ড করেছে সেই মিডিয়া সায়েন্সের মেয়েটিকে। খবর এখন আগুনের মতন ছড়াচ্ছে। কলেজে পুলিশ এসে গ্রেপ্তার করলো অয়নকে। উস্কো খুস্কো চুল আর ছেঁড়া বোতামের শার্টে যখন কলেজের বাইরে এলো দ্বৈপায়ন, তখন ওর সামনে সরাসরি মাইক আর ক্যামেরা। ঠেলাঠুলি করে এগিয়ে আসছে মাইক্রোফোন হাতের মেয়েরা। এটা কি পারিবারিক সংঘাত, না কেবলই কেরিয়ারের রেষারেষি? দ্বৈপায়ন, শুনছি আপনি আর মাত্র 9 জন আজ দেশের নামী কোম্পানিতে সিলেক্টেড হয়েছেন। সেই সূত্রে কি আক্রোশ? কারণ অয়ন দস্তিদার ক্যাম্পাসিং এ কোয়ালিফাই করেনি, তাই কি? এই হাতাহাতি, কলেজে গুন্ডা, এসবের কারণ কি? দ্বৈপায়ন একটা নিঃশ্বাস ফেলে শুধু বলল, দেরি হলেও সত্যের জয় হয়। আজকের ঘটনা তারই প্রমাণ দিল। তারপর ওখান থেকে বেরিয়ে এলো সগর্বে। বাড়ি ফিরে দেখে মহুয়া ভয়ে জড়সড় হয়ে আছে। আতঙ্কে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, এসব কি শুনছি দীপু? বিছানায় উঠে বসে উদ্বেগে চেয়ে সমৃদ্ধ। বোবা চোখ যেন বলছে, আমি বড্ড নিরুপায়। বাবার কাছে এসে বসল দ্বৈপায়ন। বলল, চিন্তার দিন শেষ বাবাই। আর লটারির উপর ভরসা করে ভাগ্য পরীক্ষা করতে হবে না। রিমোট কার না হোক, লাইফের রিমোট আজ আমার হাতে। যদিও এই রিমোট পেতে লড়তে হলো অনেক, কিন্তু দীপু, ওরা যা পাওয়ারফুল! বললেন মহুয়া। টিভির পর্দায় ব্রেকিং নিউজের সমারোহ।
সরকার পক্ষ সাফ জানিয়ে দিয়েছে জগন্নাথ দস্তিদার ওরফে যোগ্য দস্তিদারের সঙ্গে তাদের কোনো যোগ নেই। পুলিশ তার কাজ করবে, এখানে যে দোষী সে সাজা পাবেই। বিরোধী দলের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা? দেখুন, এখানে ক্ষমতায় থাকা পার্টি যদি সাপোর্ট না করে তবে দিনের পর দিন এসব তাণ্ডব চলে কি করে? এ তো বহুদিনকার ঘটনা। সেই কবেকার জমি চুরি, তারপর চোরের নাতির বাটপাড়ির গল্প। দেখলে মা, সব সত্যি একেবারে খুলে যাচ্ছে একে একে। মাকে জড়িয়ে দৈপায়ন বলল। মহুয়া শীর্ণ শরীর আর ক্লান্ত চোখে টিভির দিকে চেয়ে থাকে। অনুভব করে ছেলের তাজা রক্তের উত্তাপ। পাশে বসে জীর্ণ চেহারার হেরে যাওয়া নিঃস্বপ্রায় সমৃদ্ধ, যার মাথা আজকাল ঠিকঠাক কাজ করে না। এ বন্ধ হওয়ার নয় দীপু। আমার কপাল যে ঘুরে ফিরে ওই একই কাদায় গিয়ে পড়ে। এরা কখনো ধ্বংস হয় না, ও আবার ফিরে আসবে, বলে মহুয়া। দীর্ঘশ্বাস ফেলে সমৃদ্ধ। সপ্তাহখানেক পর আবার খবর হয়, ইডি রেড করেছে জগন্নাথ দস্তিদারের বাড়িতে। কোটি কোটি টাকা ও প্রচুর নথি দলিল উদ্ধার হয়েছে। যোগ্য দস্তিদার এখন জেলে। এরপর তল্লাশি হবে বিয়ার বাড়ির মালিক বাদল দস্তিদারের বাড়ি। তার ছেলে অয়ন দস্তিদার জামিনে বাড়ি ফিরেছে। অফিস ডেস্কে বসে মোবাইলে খবরটা পড়ছিল দৈপায়ন। চিফ ইঞ্জিনিয়ার সে সময় এসে বললেন, তুমি এখানে থেকে কাজ করতে চাও না বাইরে পোস্টিং হলে খুশি হবে? কেন স্যার? চেয়ার ছেড়ে উঠে জিজ্ঞেস করে দৈপায়ন। হাতের ইশারায় ওকে বসতে বলে চিফ ইঞ্জিনিয়ার বলেন, এসব ডার্টি পলিটিক্স অ্যান্ড গুন্ডাইজম একটা টাইমে মেবি ওপর থেকে প্রেশার এলো, সো ভেবে দেখো। আমি এখানে থেকেই লড়তে চাই স্যার। কোনো কোনো মানুষের বরাতে লড়াইটা ফ্রিতে আসে। চিফ ইঞ্জিনিয়ার হাসলেন, পিঠ চাপড়ে চলে গেলেন তৎপরতায়। দৈপায়ন চেয়ে রইল ওদের অফিসের মেন দরজার দিকে। কাচের দরজা, রোদ এসে ছিটকে যাচ্ছে। দৈপায়ন এখন দরজার ভিতরে। এই ভেতরে আসার পর সবকিছু সুরক্ষিত, সংঘবদ্ধ হবে, এরকমটাই তো মনে হতো। কিন্তু লড়াই কি কখনো থামে? পাখি নীড়ের স্বস্তি কতক্ষণের তা পাখির চাইতে কে বেশি জানে। হিংস্র পশুর হিংস্রতা এক, কিন্তু সে যদি আঘাত খায় তখন হিংস্রতা আর প্রতিহিংসার মিশেলের আক্রমণের বীজদাঁত কতটা বিষাক্ত হতে পারে তার আন্দাজ করার চাইতে কি মিশে যাওয়া উচিত বিরোধী শক্তিতে। দৈপায়ন দেখা করে এলো পার্টি অফিসে। ছোট্ট মিটিং, তারপর খবর। বর্তমানে শিরোনামে থাকা দৈপায়ন চৌধুরী এবার দাঁড়াচ্ছেন মুকুলগঞ্জ অঞ্চল থেকে। এলাকাবাসীর কি প্রতিক্রিয়া জানা যাক। কি মনে হয়, এই দৈপায়ন বাবু ভালো কাজ করবেন? এক মাঝবয়সী মহিলা উত্তর দিলেন, আমাদের একটা দোকান করে দিলি পরে রোজের টাকায় পেট চলি। এই যদি চটের ব্যাগের দোকান, টিভিতে দেখিসি অনেক পড়ালেখা জানা পাবো, কাজ করবি নিশ্চয়, বলল এক পৌর। এই এলাকার মুখ হয়ে দৈপায়ন দাঁড়িয়ে পড়ল ইলেকশনে। মাইক্রোফোন হাতে গলা ছুড়ে দিল যত দূর ছোড়া যায়। বলল, কাজ জোগাড় করবি, মহিলাদের আয়ের পথ খুলে দিবি, রাস্তা করবি যাতে শহরে যেতে সুবিধে হয়, বিদেশে গিয়ে কোম্পানিদের আহ্বান করবি এখানে পাটকল খোলার, তারপর হবে চটের কারবার, টাকার জোয়ার ঢুকবে গ্রামে। শিরাফুলি এমন উত্তেজনায় বক্তৃতা রাখার সময় নিজেকে বিপ্লবীও মনে হচ্ছিল একটা সময়। পরে হাসি পেয়েছে। এ কি ভেবেছিল কখনো সত্যি আর মিথ্যের গুলোকে মিথ্যে বাঁচার কাজে আজকের দিনে সবাই পটু, তবু ভুল করে সবাই। অফিস বলল, লাভার বয় এখন কি নেশনের জন্য তার রিয়েল লাভ প্রুভ করতে চলল? দৈপায়ন হাসল, বলল, না, এত বড় প্রতিষ্ঠান যদি তার এমপ্লয়ের হয়ে না দাঁড়ায় তবে সে কি করবে একা? রেজিগনেশনের লেটার জমা করে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে ডিভোর্স সেরে নিয়েছে এখন। কে বলে অ্যারেঞ্জড ম্যারেজ ডিভোর্স হয় না? এখন দৈপায়ন বসে ওদের পার্টির একটা অধিবেশনে। ও পার্টির উপ অধ্যক্ষ। সামনের সপ্তাহে দিল্লি যাচ্ছে। অয়ন দস্তিদার ফারার, যোগু দস্তিদার হাসপাতালে, বার মালিক বাদল দস্তিদার জেলে। দৈপায়ন বিয়ে করেছে, শাওনকেই বিয়ে করেছে। থাকে কলকাতার একটা আবাসনে। মা বাবা আগের মতোই আজও ভয় থাকে। শাওন বিয়েটা করেছে যেন বাধ্যই, হয়তো ভয় পেয়েছিল অয়নের ধুমকিকে। দৈপায়ন জানে না এই ওর স্বপ্ন ছিল না ভবিতব্য। তবে আজও একটা বন্ধ দরজা দেখলে মনে হয় ওর ভেতরে একটা চাপা ফিসফিস চলছে, যার ভেতরে শান্তির আশ্বাসে ঢুকলেও কখনো পাকাপাকি শান্তি আর মেলে না। শেষ হলো আজকের গল্প লড়াই থামে না। কলমে রিমা বিশ্বাস।